স্যার আমি শুনছিলাম যে অরুণাভ ঘোষ আপনার চেম্বার জুনিয়র ছিলেন, ফলে অরুণাভ বাবুর সঙ্গে আপনার সে সময়কার সম্পর্কটা কি কেমন ছিলেন, কেমন ভাবে দেখেছিলেন ওনাকে? অরুণাভকে আমি খুব ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। ওকে আমি চিনি, ও যখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র তখন থেকে। তেজি ছেলে, স্পষ্ট কথা বলতে ভয় পায় না। আমার মনে আছে যখন জয়প্রকাশ নারায়ণের মিটিংয়ের সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটের বাইরে সুব্রত মুখার্জিরা মেরে আমাকে মরে গেছি মনে করে ফেলে রেখেছিল, 8খানা সেলাই করতে হয়েছে। অরুণাভ তখন প্রেসিডেন্সি কলেজ ছাত্র পরিষদের নেতা। প্রেসিডেন্সি কলেজ ছাত্র পরিষদ সিদ্ধান্ত নিয়ে কন্ডেম করেছিল এই কাজের। তখন আমার অরুণাভের সঙ্গে আইনের কোনো কানেকশন নেই, কিন্তু করেছিল। অর্থাৎ সত্য কথা বলতে পিছপা হয়নি। তো ওর মা আমার বাবার খুব স্নেহভাজন ছিলেন, সেই সুবাদে তিনি আমাকেও খুব স্নেহ করতেন। তো অরুণাভ যখন প্রথম এলো, এসে আমার পিছন পিছন ঘুরে যায়, কোর্টে যাচ্ছি, মামলা করছি, অরুণাভ পাশে বসে শোনে। এই করতে করতে একটা ইন্টারাকশন তৈরি হয়ে গেল। ও ওই টাকার প্রতি আকর্ষণটা খুব বেশি বেরিয়ে বললাম, এই তুমি এই মামলা ছিলে, মক্কেলকে বললাম ওকে 170টা টাকা দিয়ে দিন। তো তখনকার দিন 170 টাকা অনেক টাকা। বল না না না, আমি কিছু করিনি তো, আমি কেন টাকা নেবো? তুমি তো শিখলে, এটা হচ্ছে শেখার জন্য টাকা। উকিল তা নিলে টাকা না পেলে শিখবি কি করে? আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে। অরুণাভকে ব্রিফ করলো ফক্স অ্যান্ড মন্ডল সলিসিটার্স, অরিজিৎ চৌধুরীর সঙ্গে জুনিয়র হিসেবে। অরিজিৎ চৌধুরীর বাবা ছিলেন শচীন চৌধুরী, ভারতবর্ষের অর্থমন্ত্রী, খুব বড় লয়ার ছিলেন। আমাকে ফক্স অ্যান্ড মন্ডল থেকে ফোন করলো, পার্থদা কি আপনার জুনিয়র কি বানিয়েছেন আপনি? কেন? বললো ব্রিফ ফেরত দিয়ে দিয়েছে। বলছে আমি পার্থদা ছাড়া আর কারোর সঙ্গে কাজ করি, জুনিয়র হিসেবে কাজ করি না। আর ব্রিফটা আবার ফেরত পাঠান, আমি অরুণাভকে ডেকে পাঠাচ্ছি। অরুণাভকে ডাকলাম, কি ব্যাপার? না আমি আপনার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে সিনিয়র হিসেবে কাজ। আমি করবে, কেন করবে জানো? তা নইলে দেখাটা হচ্ছে ঘোড়ার দেখার মতন হয়ে যাবে। ডান দিক দেখতে পায় না, বাদিক দেখতে পায় না, খালি সোজা দেখতে পায়। সমস্ত রকম দিক থেকে দেখবে, কে কিভাবে মামলা করছে দেখবে। আমারটাই যে শ্রেষ্ঠ এটা ভাবার তো কোনো কারণ নেই। আরেকজনের সঙ্গে কাজ করার পরে তোমার মনে হতে পারে এই কাজ করার রকমটা ভালো, সেটা শিখবে। পৃথিবীতে প্রতিদিন প্রত্যেকের কাছ থেকে শেখার আছে। সুতরাং ব্রিফটা ফেরত দিতে বলেছি, তুমি সেই মামলাটা নেবে এবং করবে। তারপরে যখন অরুণাভ ঘোষ রাজনৈতিক চরিত্র হয়ে উঠলেন আস্তে আস্তে, তবে কি দূরত্বটা বাড়লো নাকি আপনার? না, আমার সঙ্গে দূরত্ব আজও একই রকম সম্পর্ক। দূরত্বের কোথাও কোনো ব্যাপার না। অরুণাভ মেয়ে প্র্যাকটিসে এলো, এই তুই রাস্তায় ঘুরছিস কিরে, চল আমার সঙ্গে, তুই আমার চেম্বারে করবি, ধরে নিয়ে চলে এলাম। বুঝলে? তো সুতরাং মানে সম্পর্কটা এখনো সেই রকমই মধুর। রাজনৈতিক চরিত্র হয়ে ওঠাটা আপনি কিভাবে দেখলেন? প্রথম যখন বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে দাঁড়ালো, আমাকে একজন বললো অরুণাভ ঘোষ দাঁড়িয়েছেন, আপনার জুনিয়র। আর কোথায় অরুণাভ, পাঠাও তো। অরুণাভ আর আসে না। যেদিন নমিনেশন পেপার উইথড্র করার লাস্ট ডেট, তার পরের দিন পার্থ আপনি খুঁজছিলেন? আমি কেন খুঁজছিলাম তুমি জানো না, বোঝনি? ওই জন্যই আসছিলাম না। আরে শোনো, এখানে একটু পেশার জগৎ, এখানে নির্বাচনে দাঁড়াবে না। তার কারণ নির্বাচনে দাঁড়ালে 10টা লোক তোমার বিরুদ্ধে ভোট দেবে, 10টা লোক 11টা লোক তোমার পক্ষে ভোট দেবে। তুমি জিতলে জানলে যে তোমার পেশার জগতে 10 জন লোক তোমায় চায় না। এই জানাটা কিন্তু খুব ভালো জানা নয়। বরঞ্চ এখানে সবাই আমার বন্ধু, সবাই আমার আপন, এই বোধটা থেকে যদি চলতে পারো তাহলে যেটা ভালো। অজাত শত্রু কি হওয়া যায় জীবনে? আমি অজাত শত্রু তো হতে বলিনি, এই যে আমার শত্রু এটুকু আমি জানলাম না, তাই না? মানসিক একটা হ্যাঁ, শিবম বাইরে গিয়ে বললে পার্থ সঙ্গে এত আটবাট বকে না, আমি গিয়েছিলাম 15 মিনিট 20 মিনিট বাইট নেবো, 1.5 ঘন্টা আটকে দিল। বলতে পারে আমি যতক্ষণ না জানলাম ততক্ষণ ইট ডাজ নট এফেক্ট মি। রাইট, ঠিক আছে?
এবার আমি যদি অন্যের কাছ থেকে শুনিও যে সীমন্ত আপনার সম্বন্ধে এরকম বলেছিল, তাই নাকি বলেছিল, নাকি বলেছিল, তা বলেছে বলেছে, তা আমার কি হলো? ঠিক আছে স্যার, বার অ্যাসোসিয়েশনের লড়াইটা বা এমনি অ্যাক্টিভ পলিটিক্সে যখন দেখলেন অরুণাভ ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন, এই দুটো লড়াই তো আলাদা, ফলে ওই দেখাটা আপনাকে কিরকম ভাবে দেখুন, অরুণাভ রাজনৈতিক ব্যক্তি হিসেবে যখন তৃণমূলের প্রার্থী হিসেবে দমদম থেকে জিতল, খুশি হয়েছিলাম, কিন্তু গর্বিত হয়েছিলাম তখন যখন ও এমএলএশিপ ছাড়ার সঙ্গে সঙ্গে, এই পার্টি ছাড়ার সঙ্গে সঙ্গে এমএলএশিপ ছেড়ে দিল, যেটা অনেকে একসাথেই পায় না। সেদিন গর্বিত বোধ করেছিলাম। পদের প্রতি মোহ নেই, আমি দল ছেড়েছি, দলের প্রার্থী হিসেবে জিতেছি, ছেড়ে দিলাম এমএলএশিপ। এটা বলার জন্য যে কলজের জোর লাগে, সেই কলজের জোর আমার জুনিয়রের আছে, এটা জেনে আমি তো খুব আনন্দ পেয়েছি, গৌরব বোধ করেছি, এবং সেটা আজও আছে ওর। স্যার, একাধিক মামলা উনি সারদা থেকে নারদা বিভিন্ন ক্ষেত্রে পার্টিসিপেট করেছেন, একটা প্রতিবাদী চরিত্র হিসেবে হয়ে গেছিলেন মুখ। বর্তমান সময় কি হলো বলুন? মানে দেখুন, আমি দেখি তো, ফেসবুক ফলো করি। আপনি আমাদের চ্যানেল কোনোদিন দেখেছেন? হ্যাঁ, কত গালাগালি করে, ওই রাজ্যসভার টিকিটের জন্য করছে, চটি চলার জন্য যাচ্ছে, সব। আমি ওই জন্যই তো বলতে চাই না, আমার সম্বন্ধে কে কি বলবে ভগবান জানে। না না, বলবেন। আচ্ছা, তো কিন্তু আমি যেটা বলি, অরুণাভ যদি রাজ্যসভায় যাওয়ার ইচ্ছে থাকতো, অনেক দিন আগে যেতে পারতো। ওর পলিটিক্যাল স্ট্যান্ডিং, ইন্টিগ্রিটি, সেন্স, এগুলো নিঃসন্দেহে প্রশংসার। এই যে বিকাশের সঙ্গে ওর এখন চলছে, অথচ এই অরুণাভ বিকাশের হয়ে পার্লামেন্ট ইলেকশনে জায়গায় জায়গায় বক্তৃতা দিয়ে বেরিয়েছে। হ্যাঁ, কি অরুণাভ, তুমি কি করবো বলুন? আমাকে শেষ বক্তা হিসেবে রাখে, যে আমি বললে নাকি যাও, যাচ্ছ যাও, বিকাশ জিতুক, আমি চাই। আমি যেতে পারবো না বলেছি এই কারণে যে ওইখানে বিকাশের বিরুদ্ধে একজন ইনসিগনিফিকেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, তিনি আমার পরিচিত। ইনসিগনিফিকেন্ট ক্যান্ডিডেট, তিনি জিতবেন না আমরা সবাই জানি, তার জামানত বাজেয়াপ্ত হবে সবাই জানি। কি নাম স্যার বলা হবে? ইনি হচ্ছেন সুবোধ ব্যানার্জির মেয়ে, পশ্চিমবঙ্গের মন্ত্রী ছিলেন সুবোধ ব্যানার্জি। সুবোধ ব্যানার্জিকে আমি খুব শ্রদ্ধা করি, তিনি আমাকে খুব স্নেহ করতেন। তার মেয়ে ওখানে দাঁড়িয়েছিলেন, না ওইখানে আমি যাব না। স্যার, যে অভিযোগগুলো বর্তমানে এই রাজ্যসভার টিকিট ফিকিট, আমি বুঝতে পারছি আপনি ফলো করেন, কিন্তু উনি বলছে ইগোয়েস্টিক হয়ে গেছে বলে অনেকে ভাবেন, বলেন। অরুণাভর ত্রুটিটা যেটা, সেটা আমি বলি, বুঝি। ও একটা ডিসমিসিভ ওয়েতে কথা বলে, পেরেন্টারি ওয়ে, মানে আমি যেটা বললাম সেটা শেষ। অর্থাৎ ওটা তো চোর, আমি হলে কোনোদিন ওটা তো চোর বলতাম না, বলতাম পপুলার পারসেপশন হচ্ছে উনি চোর, আমি তো জানি না উনি চোর কি চোর নয়। আজও যদি জুনিয়র থাকতে বলতেন যে তুমি যেটা বলবে সেটাই শেষ কথা নয়। হ্যাঁ, এখনো তো বলি, আমি তো অন্যকে এইসবের পরেও বলেছি, কে তুমি এই কে বলে যাচ্ছে এগুলো, না আপনি জানেন না বিকাশ দায়ী করছে, যাই করুক, হি ইজ এ সিনিয়র টু ইউ, তার লিমিটটা তো রাখবে। আমি বিকাশ দায়ী, হ্যাঁ বুঝলাম, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না, আপনি হ্যাঁ, আমি ওল্ড স্কুলের লোক, সেটা ঠিক আছে, কিন্তু তুমি তো ওল্ড স্কুলের ছাত্র হয়েছো, করার তো নেই কিছু। আপনি তো জানেন আমি বিকাশ দ্বারা ইলেকশনে মিটিং পর্যন্ত করেছি, তাহলে করেছো তো, আমি জানি। বললাম তো বিকাশ দার সঙ্গে তো আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই, কিন্তু এইটা বিকাশ দা ঠিক করছে না, ইটস লাইক দ্যাট। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে ওনার ব্যক্তিগত কি টাসেল আছে? অনেকে ভাবেন যে না না, যা করছেন তারই একটা বিরোধিতা করছেন। না 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 না, অরুণাভর সঙ্গে অভিজিতের কোনো ঝগড়া আছে বলে আমি অন্তত কোনোদিন শুনিনি। স্যার, উনি বিচারপতিদের নামে যে কথাগুলো বিভিন্ন ক্ষেত্রে বলছেন, সেটাই নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। কোন বিচারপতির সম্বন্ধে কি বলেছেন আমি বলতে পারবো না, যেটা আমি দেখেছি এতে অভিজিতের সঙ্গে কথা কাটাকাটি, তাতে শুধু সে একা বলেনি, অভিজিৎ বলেছে কন্টেম করে দেবো, বলছে করো, করেনি তো। দ্যাট শোজ পারস্পরিক শ্রদ্ধাটা আছে।
পারস্পরিক শ্রদ্ধাটা আছে, ঠিক আছে? সুতরাং এটাই তো আইনের জগৎ। হ্যাঁ, মানে আমরা সব থেকে বেশি সমালোচনা আমাদের চ্যানেলে বিভিন্ন বক্তা করেছেন, তা সত্ত্বেও এখন ওই একটা নাম অরুণব ঘোষ, আমাকে ফোন করার কথাও নাই, রোজ আমি যদি কারুর ফোন পাই দুদিন অন্তর বা রোজ, সেই নামটা কিন্তু অরুণব ঘোষ, যে এইটা দেখলাম ভালো হয়েছে, এটা আমার নামে বলেছে, পাল্টা যুক্তি। ফলে এখনো যে এই পারস্পরিক শ্রদ্ধাটা মেনটেন করা যায়, আমি তো ওনার হাঁটুরও বয়সেরও কম, তা সত্ত্বেও প্রতিদিন ফোন করে এটা হয়েছে ভালো, এইটা ভালো, এই র্যাপিড ফায়ার এটা করেছো ঠিক। ফলে এইটা কি অরুণবাবুর একটা আলাদা ইউএসপি বলে আপনি মনে করেন? ওই এজটাই একটা আপনার অনেক বেশি সহনশীল? না না, নিশ্চয়ই। অরুণবাবু কিন্তু মানুষের গুণগ্রাহী, অর্থাৎ কারো যদি কোথাও গুণ দেখে তখন কিন্তু সে দুবার ভাবে না ও আমার ক্যাম্পের লোক না বিরোধী ক্যাম্পের লোক। ওর যে এই ছেলেটা কিন্তু ভালো, এই লোকটা কিন্তু ভালো, এটা ওর আছি। ফলে যদি শিবম ভালো কাজ করে তাহলে সেটার স্বীকৃতিও সে দেবে। আর ও সবচেয়ে দোষ যেটা, কাউকে যদি মনে করে ওর তো চামচা হয়ে গেছে, ওর বড় চামচা, দেখ ওর সময় দেওয়া যায়, যেটা আমরা করি না। ও হচ্ছে আউটস্পোকেন, আমিও খুব আউটস্পোকেন, কিন্তু আমার ভাষাটা অনেক সংযত, মার্জিত। রাইট। স্যার, অরুণবাবুকে নিয়ে রিসেন্ট টাইমে যে মন্তব্যগুলো শোনেন, নিঃসন্দেহে একটা খারাপ লাগে যে, আর এটা কি আপনি এটা মানবেন যে এটার জন্য কিছুটা হলো দায়ী উনিও, যে উনি এই বিষয়টা ইনভাইট করেছেন? কারণ উনি তো একটা চরিত্র ছিলেন, সবাই সম্মান করছেন, অরুণবাবুর সাথে ইন্টারভিউ করলে 1.5-2 লক্ষ লোক শুনছেন, ওয়েট করছে, সেখান থেকে ক্রেডেনশিয়ালটা এইখানে নামানো, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন স্যার? আমাদের আইনে একটা তত্ত্ব আছে, ভলেন্সাই নন ফিট ইনজুরিয়া, অর্থাৎ তুমি যদি নিজেকে ইনজুরির জন্য ভলেন্টিয়ার করো তাহলে আর ইনজুরি নিয়ে আপত্তি করা চলে না। যেমন তুমি বক্সিং নিয়ে ঢুকে পড়লে, এবার বক্সিং নিয়ে তোমার আপত্তি, তুমি তো নেমে পড়েছো, তোমাকে তো প্রতিপক্ষ মারবেই, তখন আমায় কেন মারলো বললে চলবে না। তো যখন রিংয়ে নেমে পড়েছে, কেউ তো বলবেই, কেউ তো মারবেই, সবাই তার কথা মানবে, সবাই তাকে ভালো বলবে। পৃথিবীতে একটা লোক দেখাতে পারবেন যাকে সবাই ভালো বলে? ভারতবর্ষে দেখুন, একদল বলবে গান্ধী জাতির জনক, সারা পৃথিবীতে একটা বিরাট ক্লাউড। আরেক দল লোক বলে গান্ধী এই তো দালাল ছিল, অমুক ছিল, তমুক ছিল। একদল বলবে সুভাষবাবু এই করেছেন, আরেক দল বলবে না, এ তো গান্ধীর জন্যই স্বাধীনতা, মার্কস এঙ্গেলস, আরেক দল লোক তাদের সমালোচনা করে ভূত ভাগিয়ে দিচ্ছে। অ্যাডলফ হিটলার সর্বজন নিন্দিত যদি বলেন, বলবো ঠিক নয়, আমি এমন লোক দেখেছি যার বাড়ির চেম্বারে মাথায় হিটলারের ছবি লাগানো, বলে ওই যে একটা লোক ছিল। ইটস লাইক দ্যাট। স্যার, তা সত্ত্বেও উনি বর্তমান সময়ে ওনার যে স্ট্যান্ড এত রাজনীতিতে ইম্পর্টেন্ট, সেটা অনেকে বলেন যে আগে স্ট্যান্ড থেকে উনি সরে এসছেন, এখন বেশি মমতাপন্থী হয়ে গেছেন। ওই চটিচাটা আমি বলতে যাচ্ছি নই, আমি এটা বলছি যে সরকারের অনেক ভুলকে দেখেও না বলে একই জায়গায় স্টিক করে আছেন কোথাও। আমারও মনে হয়েছে ব্যক্তিগতভাবে। আমি অরুণবাবুকে জিজ্ঞাসাও করেছিলাম যে তুমি হঠাৎ কি হলো তোমার, যে মমতা ব্যানার্জি ডিফেন্সে, বলে সবাই তো গালাগালি করছে, আরে ডিফেন্সে যেটুকু বলা যায় সেটুকু তো বলতে হবে। কিন্তু একজন সিনিয়র হিসাবে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন? এটা সিনিয়রের জগতের বাইরে, সে রাজনৈতিক জগতের মানুষ হিসেবে বলছে, আর আমি অরাজনৈতিক আইনজীবী হিসেবে বলছি। দুটো দেখা তো এক হতে পারে না। বিজ্ঞানের ছাত্র প্রত্যেকে দেখে ফ্রম হিজ ওন ফ্রেম অফ রেফারেন্স। আপনি ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখবেন, যদি দেখেন আপনি প্লেনের থেকে মানুষগুলোকে দেখাবে এইটুকু এটুকু পিঁপড়ের মতন, আর যখন নিচে নামবেন দোতলার থেকে দেখাবে মানুষগুলো দেখায়, যখন একই লেভেলে এলেন তখন দেখলেন এত বড়। সেটা রসিকতা আছে। অমিতাভ বচ্চন বাজারে গেছেন, বলছেন যে এই বাতাবি লেবুগুলো কত করে? বলে হুজুর বাতাবি লেবু নয়, এটা পাতি লেবু, আপনি উঁচু থেকে দেখছেন তো তাই। ঠিক আছে। কোথাও গিয়ে স্যার এটা আপনার মনে হয় যে আপনি একসময় বিচারপতি হওয়ার অফার পেয়েছিলেন, ছেড়ে দিয়েছেন, অরুণাভ ঘোষ কোনোদিন অ্যাডভোকেট জেনারেল হতে পারতেন, ভালো ভালো বিচারপতি হতে পারতেন?
দেখুন এইটা অ্যাডভোকেট জেনারেল হওয়াটা আমার কাছে কোনো দিন খুব একটা সম্মানীয় ব্যাপার বলে আলাদা করে মনে হয়নি। তার কারণ হুই ইজ অ্যাডভোকেট জেনারেল, কনস্টিটিউশনাল পোস্ট, এই সম্মানটা আছে। বাট সে তো হচ্ছে সরকারের আইনি উপদেষ্টা, মুখ্য আইনি উপদেষ্টা। সুতরাং একজন মক্কেল ঠিক করেছে এই হচ্ছে আমার লয়ার, সরকার হচ্ছে মক্কেল। তো তাতে তো সরকার কাউকে তার উকিল ঠিক করলো, এর দ্বারা কি উকিলের কোনো স্তরবিন্যাস হলো? সোমনাথ চ্যাটার্জি তো কোনোদিন অ্যাডভোকেট জেনারেল হননি, ঠিক আছে? তার তো ওই লেভেলটা কোনোদিন কমে যায়। শক্তিনাথ মুখার্জি তো কোনোদিন অ্যাডভোকেট জেনারেল হননি, লয়ার লেভেল কমে গেল না। তবে সুতরাং অ্যাডভোকেট জেনারেল হওয়াটা কোনো মাপকাঠি নয়। স্যার, বিচারপতি যদি হতেন, আপনার মনে হয় যে অনেকে থেকে বেটার বিচারপতি হতে পারতেন অর্ণব বাবু? আমি নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি দিয়ে বলেন। হতো, তার কারণ হচ্ছে এই যে গুণগুলো বললাম, ও সৎ, ধৈর্য আছে, শ্রদ্ধার সঙ্গে শুনে খারাপ ব্যবহার করবে না, ব্যবহারটা ভালো, যেটা লিখতে চায় সেটা ঠিক মতন লিখবে। আপনি এটা মনে করেন বয়স হলে কোথাও গিয়ে থামতে হয়? আমার শেষ প্রশ্ন, যে থামতে শেখাটাও একটা আর্ট অফ লিভিং। অফকোর্স, আপনি আমাকে দেখে বুঝছেন না? ঠিক। যে দৌড়টা আমি দৌড়চ্ছিলাম, আমি তো আস্তে আস্তে জানতে, ছাড়তে জানতে হয়। আমাকে সেই সময় যখন ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়েছিলাম, অনেকে বলেছিল লোকে টাকার থলি নিয়ে গড়োয় ওয়েস্ট বেঙ্গল মোহনবাগানের জেনারেল সেক্রেটারি হওয়ার জন্য, আর তুই ছেড়ে দিয়ে এলে। ছাড়তে জানতে হয়। আমি সবই ছাড়তে ছাড়তে আসি, কারণ একদিন সব ছেড়ে যেতে হবে, তার একটা প্রস্তুতি লাগবে না? আপনার চেম্বার জুনিয়র কি ছাড়তে পারছেন না কিছু কথা, এটা কি বলতে চান যে আঙুল কি এক? ঠিক। শিক্ষক হিসাবে, সিনিয়র হিসাবে তো বলতে পারেন ওরাও ছাড়তে হয়, কোথাও গিয়ে একটা কথা বলি, থামতে হয়। এটাও জানতে হয় কাকে কোনটা বলতে হয়। কি আমার মনে হয় না এরপরে আর কোনো উপসংহারের আমার দেওয়ার প্রয়োজন আছে। যাই হোক, পার্থ সেনগুপ্ত, আইনজীবী পার্থ সেনগুপ্তের পুরো ইন্টারভিউটা দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আসবে এই রবিবার, নজরে রাখবেন। একটা ব্যতিক্রমী একটা আড্ডা, ব্যতিক্রমী একটা চরিত্রকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। জানি না কতজন শুনলেন, বুঝলেন, শিখলেন। পুরো ইন্টারভিউটা রবিবার বেরোবে। এমন অনেক কথা যা এর আগে বিশ্বাস করুন কেউ বলেনি, আমি শুটের মাঝখানে বসে উপলব্ধি করলাম। দেখতে চাই মানুষ ভালো কথা, ভালো ইন্টারভিউ, ভালো কাজ শোনেন কিনা, নাকি রাজনৈতিক ইঁদুর দৌড়ের ভিড়ে ওই যুক্তিতর্কহীন কিছু ডিবেট শো, একে অপরকে গালাগালি করার একটা সরসজ্জা আমাদের সামনে প্রস্তুত করে রাখাটাকেই মানুষ অগ্রাধিকার দেন। ভালো থাকবেন, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।